আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকরা আজ থেকে রাজ্যে আসছেন। কমিশন 19 মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে বলেছে। এবারের ভোটে নজরদারি আরও কড়া করতে সব বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হচ্ছে। ড্রোনের সাহায্যও নেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশে বেশ কিছু রদবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হবে। বিজেপি প্রথম দফায় 144 জন এবং বামফ্রন্ট 192 জন প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় গতকাল ব্যাপক ঝড় বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকরা আজ থেকে রাজ্যে আসছেন। 28টি পুলিশ জেলা এবং 6টি কমিশনারেটে 2 জন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কলকাতা বড় শহর হওয়ায় সেখানে অতিরিক্ত পর্যবেক্ষক রাখা হবে বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে প্রতি দফায় নির্বাচন কমিশন 2 থেকে 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই রাজ্যের 2 দফা 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা প্রতিটি বিধানসভা এলাকায় তল্লাশি অভিযান ও ভোটারদের আস্থা বৃদ্ধি কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এর আগে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এবং তাদের বিরুদ্ধে যথাযথভাবে কাজ না করার অভিযোগ উঠেছিল। পূর্ববর্তী নির্বাচনগুলিতে এ ধরনের অভিযোগে তদন্ত করার পর দোষী আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে ভোটের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতেই আধা সামরিক বাহিনীকে তাদের ভূমিকা সম্পর্কে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণের আগে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। বুথের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তাদের উপরই বর্তাবে। বুথের ভেতর কোনো ধরনের ভয় দেখানো, জাল ভোট বা অনিয়মের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন এবার অভূতপূর্ব কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের প্রতিটি থানাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে নিজেদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। এলাকা ভিত্তিক অস্ত্রের মজুত, চিহ্নিত সমাজবিরোধী এবং অপরাধ সংক্রান্ত তথ্য ওই প্রতিবেদনে জানাতে হবে। কমিশনের নির্দেশ, প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট এলাকা অপরাধমুক্ত রয়েছে কিনা। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন, নিজ নিজ থানা এলাকায় অপরাধমুক্ত রাখতে আধা সামরিক বাহিনী সহ সমস্ত রকমের সহায়তা দেবে কমিশন। তারপরে যদি ওই এলাকায় ভোটে অশান্তির ঘটনা ঘটে তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারও কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা আইন অনুযায়ী কাজ করবে। বুথে কোনো গোলমাল পরিস্থিতি হলে দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী। তাদের তরফে গাফিলতির কোনো অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন আর একদিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। রাজ্যের নির্বাচনী ইতিহাসে প্রথমবার ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। বড় সমাবেশ বা স্পর্শকাতর এলাকায় এই ড্রোন মনিটরিং ব্যবস্থার সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটকে ঘিরে এখনো পর্যন্ত প্রায় 112 কোটি টাকার অবৈধ নগদ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কালো টাকার উদ্ধারের নিরিখে ইতিমধ্যেই 55টি বিধানসভা কেন্দ্রকে সংকটপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণের জন্য সিইও দপ্তরে রাজ্য স্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি প্রথমবার গঠন করা হয়েছে অবজারভার সেল। এই সেলের দায়িত্বে থাকবেন আইএএস অফিসাররা। তাদের কাজ হবে বিভিন্ন পর্যবেক্ষকের কাজকর্মকে পর্যালোচনা করা। নির্বাচন কমিশন ডক্টর রাজেশ কুমার সিংকে এডিজি দক্ষিণবঙ্গ এবং কে জয়রামানকে এডিজি উত্তরবঙ্গ হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হিসেবে ডক্টর প্রণব কুমার, হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে অখিলেশ কুমারকে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত কুমার সিং ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও সুনীল কুমার যাদবকে চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করার আদেশ জারি করা হয়েছে। এই নির্দেশ এখনই বাস্তবায়ন করতে এবং এ সংক্রান্ত প্রতিবেদন আগামী সকাল 11টার মধ্যে জমা দিতে বলেছে কমিশন।
আসন্ন নির্বাচনে ভোট প্রক্রিয়ার উপর কড়া নজর রাখতে নির্বাচন কমিশন 294 জন সাধারণ পর্যবেক্ষক এবং 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই প্রথম রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ভাবে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হলো। বিভিন্ন রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকরা এই পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন। এ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হবে। বিকেল 3:15 কালীঘাট বাড়ি থেকে দলনেত্রী মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে খবর। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেরবারের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ছাড়াও এবার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খড়গপুর সদর এবং স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্রের প্রার্থী হচ্ছেন। বামফ্রন্ট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার 192 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে এই তালিকা ঘোষণা করে বলেন, নির্বাচনে শরিক দলগুলি ছাড়াও সিপিআইএম এমএল লিবারেশন, আইএসএফ এবং বেশ কিছু নির্দল প্রার্থী ফ্রন্টের সহযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রার্থী তালিকায় আছেন 27 জন মহিলা। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, শিলিগুড়িতে প্রাক্তন মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী, দমদম উত্তরে দীপশিতা ধর। বিজেপির ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্দা তার নামে কোন কোন থানায় কি অভিযোগ ও এফআইআর রয়েছে তা জানার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শ্রী দিন্দার পক্ষে আইনজীবী জানান, এই বিষয়টি তারা পুলিশের কাছে 6 মার্চ চিঠি পাঠালেও কোনো তথ্য পাওয়া যায়নি। যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে জানাতে হয় তার বিরুদ্ধে কতগুলি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। প্রশাসনের রদবদল নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেছেন, বিধানসভা ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সরিয়ে দিয়েছে তার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। উল্লেখ্য, নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের পদ থেকে পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকার সহ 4 পুলিশ আধিকারিককে আগেই সরিয়ে দিয়েছিলেন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয় কানাডায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30টায়। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে গতকাল দুপুরের পর ব্যাপক ঝড় বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটা নেমে গেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 18.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 5.2 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত 9:15 নাগাদ সংলগ্ন এলাকায় 72 কিলোমিটার বেগে গতকাল দমকা হাওয়া বয়ে যায়। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও হিমালয় পাদদেশে এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রবল ঝড়ে বিপর্যস্ত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল, জেলার বিষ্ণুপুর ও খাতড়া মহকুমার বিভিন্ন এলাকায় গতকাল তীব্র ঝড়ে গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল ঝড়ে জলপাইগুড়ি এবং শিলিগুড়িও বিপর্যস্ত। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ কালীবাড়ি এলাকায় গতরাতে ঝড় বৃষ্টিতে একটি মহিলা সমিতির অফিসের চাল উড়ে যাওয়ায় সদস্যদের ব্যাংকের বই, নথিপত্র এবং জিনিসপত্র ভিজে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকরা আজ থেকে রাজ্যে আসছেন। কমিশন 19 মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে বলেছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশে বেশ কিছু রদবদল হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর।
46,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ট্যাঙ্কার নন্দা দেবী গুজরাটের ভাদিনার বন্দরে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। কৃষকদের দাবি দেওয়া যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছে। প্রতিবেশী দেশগুলির জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে ভীতি রয়েছে এমন মন গড়া গুজব ছড়ানোর জন্য ভারত আজ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্প সুস্থ ও শক্তিশালী দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাবুলের একটি হাসপাতালে পাক বিমান হামলায় কমপক্ষে 400 জনের মৃত্যু, আহত আরও 250 জন। বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কাতার থেকে রান্নার গ্যাস বহনকারী জাহাজ নন্দা দেবী গুজরাটের ভাদিনার বন্দরে আজ সকালে এসে পৌঁছেছে। 46,000 মেট্রিক টন গ্যাস সহ এই জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। এর আগে গতকাল গুজরাটের মুন্দ্রা বন্দরে শিবালিক নামে আরেকটি জাহাজ রান্নার গ্যাস নিয়ে এসে পৌঁছেছে। এর ফলে দেশে গ্যাসের মজুদ যথেষ্ট শক্তিশালী হল। নতুন দিল্লিতে গতকাল আন্তমন্ত্রক গোষ্ঠীর সাংবাদিক সম্মেলনে বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, 81,000 টন অপরিশোধিত তেল নিয়ে জাগ লড়কি নামে আরেকটি জাহাজ আজ আরও পরে দেশে এসে পৌঁছবে। পশ্চিম এশিয়ার চলতি সংকট সত্ত্বেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শ্রী গোয়েল বলেন যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে বিশ্বজুড়ে উৎসাহ ক্রমশ বাড়ছে। তিনি জানান, গত 3 বছরে 38টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা রপ্তানিকারীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে এই সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ যখন পুরোপুরি কার্যকর হবে তখন তা ভারতীয় রপ্তানিকারীদের জন্য বিপুল সম্ভাবনা তৈরি করবে। पूरे विश्व में एक प्रकार से भारत के साथ व्यापारिक संबंध बढ़ाने के आज उत्साह है। 3-3.5 वर्षों में हमने 38 विकसित देशों में द्वार खुले हैं अब भारत के निर्यातकों के लिए। भारत के लिए अपार संभावनाएं और भारत के मछुआरों के लिए, भारत के किसानों के लिए, भारत के छोटे सूक्ष्म लघु उद्योग के लिए, नए निर्यातकों के लिए, नए प्रोडक्ट्स और नए सर्विसेज के लिए नई मार्केट्स खुलेंगी बड़े रूप में। अंतर्राष्ट्रीय व्यापार में भारत का शुरू नया अध्याय लिखा जा रहा है। কৃষকদের দাবি দেওয়া যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছে। আজ লোকসভায় এক সম্পূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান যে আগে কৃষকদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতো। তিনি বলেন, বীমা সংস্থাগুলি যদি 21 দিনের মধ্যে কৃষি সংক্রান্ত দাবি নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তবে তাদের 12% হারে সুদসহ সেই অর্থ পরিশোধ করতে হবে। মন্ত্রী আরও জানান যে রাজ্য সরকারগুলিও যদি দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় বিলম্ব করে তবে তাদেরও কৃষকদের 12% হারে সুদ দিতে হবে। শ্রী চৌহান বলেন, দাবি নিষ্পত্তি সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যা বিষয়ে কৃষকরা কৃষি রক্ষক পোর্টালে অভিযোগ দায়ের করতে পারবেন। তিনি জানান, এখনো পর্যন্ত ওই পোর্টালে 2,71,000 অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং সরকার বর্তমানে সেই অভিযোগগুলি খতিয়ে দেখছে ও এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। एकीकृत खेती के अनेकों मॉडल पर काम करना शुरू किया है और कई जगह उनका डेमोन्स्ट्रेशन भी कर रहे हैं, क्योंकि छोटा किसान केवल एक फसल न लगाए, वो खाद्यान्न भी, गेहूं चावल भी, सब्जियां भी, फल भी, पशुपालन, मछली पालन, मधुमक्खी पालन, बकरी पालन या कृषि वानिकी अलग अलग कई क्षेत्रों में वो ध्यान दे सकता है। हमने ये प्रयत्न किए कि छोटे किसान की खेती भी लाभ का धंधा कैसे बने। প্রতিবেশী দেশগুলির জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে ভীতি রয়েছে এমন মন গড়া গুজব ছড়ানোর জন্য ভারত আজ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। আহমদিয়া সম্প্রদায়ের ওপর চালানো ইসলামাবাদের নৃশংস দমনপীড়ন কিংবা রমজান মাসে আফগানিস্তানের ওপর পাক বিমান হামলার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবিলার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আবারও বলেছেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসিকে হাতিয়ার করে ভারতের পশ্চিমী প্রতিবেশী দেশটি বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। তিনি জোর দিয়ে বলেন যে
রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় ক্ষেত্রেই ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করার যে ক্রমবর্ধমান প্রবণতা ও বিপদ দেখা দিয়েছে রাষ্ট্রসংঘের সেদিকে দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি। ভারত যে 20 কোটিরও বেশি মুসলিমদের আবাসস্থল, যা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম বৃহত্তম অংশ, একথা উল্লেখ করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সহ ভারতের মুসলিমরা তাদের নিজেদের পক্ষে কথা বলার জন্য তাদের নিজস্ব প্রতিনিধিদের নির্বাচন করেন। India's western neighbor is an excellent example of fabricating imaginative tales of Islamophobia in their neighborhood. One wonders what would brutal repression of Ahmadiyyas in this country be termed, or the large-scale refoulement of the helpless Afghans or air-bombing campaigns in this holy month of Ramadan. India is home to more than 200 million Muslims, one of the largest Muslim populations in the world. Muslims in India, including those in Jammu and Kashmir, elect their own representatives to speak for them. The only phobia evident here appears to be directed against a multicultural and peaceful coexistence that all communities in India enjoy, including Muslim communities. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, রাশিয়া ও ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। মতবিনিময় হয়েছে ভারত ইউরোপ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি প্রধান কাজা কাল্লাসের আমন্ত্রণে দুদিনের বাসেল সফরে ডক্টর জয়শঙ্কর ইউ এর বিদেশ বিষয়ক পরিষদের বৈঠকে অংশ নেন। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং জার্মানি, গ্রিস ও বেলজিয়ামের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর বলেন, গত জানুয়ারিতে তার ভারত সফর ভারত ইইউ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড়। কাজা কাল্লাস জানান, ইইউ এর বিদেশ বিষয়ক পরিষদ হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে তাদের নৌ মিশন অ্যাসপিডিস এবং একটি ইউরোপীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হয়েছে। জার্মান বিদেশমন্ত্রী জোহান ভারেফুলের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর জানান, তারা পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে পারস্পরিক মতবিনিময় করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পরিচালনা করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। এই নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ব্যক্তি জীবনে নানা সুযোগ তৈরির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিক্ষাই আমাদের জীবনে সাফল্য নিয়ে আসে। নতুন দিল্লিতে অক্ষয় পাত্র ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যালয় স্তরের শিক্ষা থেকে ক্ষমতায়ন, দক্ষতা বিকাশের সূচনা হয়। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের বিভিন্ন স্কুলে মিড ডে মিল সরবরাহের উদ্যোগের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, কেন্দ্রীয় সরকার পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত করেছে। এটি বিশ্বের বৃহত্তম মিড ডে মিল প্রকল্প, যা একটি সুস্থ ও শক্তিশালী দেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। सरकार द्वारा पीएम पोषण शक्ति निर्माण विश्व का सबसे बड़ा मिड डे मील्स प्रोग्राम चलाया जा रहा है और सशक्त राष्ट्र के निर्माण के दिशा में अत्यंत महत्वपूर्ण कदम है। আফগান রাজধানী কাবুলের একটি হাসপাতালে গতরাতে পাক বিমান হামলায় অন্তত 400 জন প্রাণ হারিয়েছেন, কমপক্ষে 250 জন আহত। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বিমান হামলায় হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট হাসপাতালে হামলায় অসামরিক নাগরিকদের প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এই হামলার নিন্দা করে বলেছে, হাসপাতালের মতো সেবামূলক স্থানে লক্ষ্যবস্তু করা উচিত নয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 46,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ট্যাঙ্কার নন্দাদেবী গুজরাটের ভাদিনা বন্দরে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। কৃষকদের দাবি দেওয়া যথাসময়ে নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে এবং স্বচ্ছতা দায়বদ্ধতা আনতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছে। প্রতিবেশী দেশগুলির জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে ভীতি রয়েছে এমন মনগড়া গুজব ছড়ানোর জন্য ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। খবর শেষ হলো।